হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 2024কে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস করছি এবং আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস করব। হাতে খুব বেশি সময় নেই, লাস্ট মিনিট সাজেশন এবং প্র্যাকটিস আমরা করছি এবং যে ধরনের প্রশ্ন মিসলেনিয়াস পরীক্ষাতে এসে থাকে সেই ধরনের প্রশ্ন উত্তরই আমরা করার চেষ্টা করছি। শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি। অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবে এবং সাথে আমরা এক্সট্রা নোটস দেখার চেষ্টা করছি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি উভয়। হেমা মালিনী এবং সায়রা বানু দুইজনই পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন নিচের কোন ব্যক্তি? এটাকে ভিভিআই করবে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অলোক শুক্লা। 3 নম্বর প্রশ্ন দেখো, 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল কোন এআই সংবাদ পরিবেশিকা? এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সংবাদ পড়ছেও এআই পরিবেশিকা। তো 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল নিচের কোন এআই সংবাদ পরিবেশিকা? সঠিক উত্তর হবে অপশন সি, সানা। এবং দেখো, এটি ইন্ডিয়া টুডে গ্রুপের এআই সংবাদ পরিবেশিকা। 4 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড বা আইআরইডিএ? ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড নিচের কোনটির তকমা পেল? সঠিক উত্তর হবে অপশন এ, নবরত্নের তকমা পেল। নবরত্ন কোম্পানির তকমা পেয়েছে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পিএসসি মিসলেনিয়াস স্মার্ট গাইড বুক 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা জিকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর পাবে, গণিত প্রশ্ন উত্তর সহ সমাধান পাবে, 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, মিসলেনিয়াসের বিগত বছরের প্রশ্ন উত্তর পাবে এবং ডাব্লিউবিসিএস এর বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। সাথে 10টি 100 নম্বরের ফুল মক্স সেট পাবে মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে। তো এটা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, তড়িৎ রোধের এসআই একক নিচের কোনটি? আজকে ক্লাসে ইজি টু মডারেট প্রশ্ন উত্তর রয়েছে, আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পারবে। এখানে কি বলছে, তড়িৎ রোধের এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশন বি, ওহম। ওহমের সংকেত কি? এই রকম। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশি, তাদের এসআই একক এবং সিজিএস একক আমরা দেখে নেব। বলের এসআই একক নিউটন এবং সিজিএস একক ডাইন। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট দেখো, কার্য বা শক্তির এসআই একক জুল আর সিজিএস এর একক আর্গ। ক্ষমতার এসআই একক ওয়াট, সিজিএস একক আর্গ পার সেকেন্ড। কম্পাঙ্কের একক হার্জ এবং সিজিএস এককও হার্জ। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয়ে থাকে? 4টি অপশন রয়েছে, রিক্টার স্কেল, সিসমিক স্কেল, ওয়েভ স্কেল নাকি নমিনাল স্কেল। সঠিক উত্তর হবে অপশনে রিক্টার স্কেল। এবং রিক্টার স্কেলে কি ব্যবহার করা হয়ে থাকে? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ ব্যবহার করা হয়, গ্রাফের ওপর বিভিন্ন ওয়েভ লেন্থ পড়ে, যেটাকে মেজার করে আমরা ভূমিকম্প প্রাবল্য মাপতে পারি। 7 নম্বর প্রশ্ন, ইবন বতুতা
কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এবং আশা করছি সঠিক উত্তর তোমরা প্রত্যেকে পারবে। ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে 1333 এডিতে ভারতবর্ষে আসেন ইবন বতুতা। কোথা থেকে আসেন? মরক্কো থেকে। মরক্কো থেকে ভারতে আসেন এবং তার লেখা বই, সেটা কি বিখ্যাত কিতাব উল রাহিলা। এটি গুরুত্বপূর্ণ বই। ওকে, এবং এছাড়া আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে কি সফরনামা। এই দুটো গুরুত্বপূর্ণ বই ইবন বতুতার রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। হিউয়েন সাং রাজা হর্ষবর্ধনের শাসনকালে ভারতবর্ষে আসেন। ফা হিয়েন তিনি রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের শাসনকালে ভারতবর্ষে আসেন। মেগাস্থেনিস রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতবর্ষে আসেন। এবং আব্দুল রাজ্জাক রাজা দেব রায়ের শাসনকালে ভারতবর্ষে আসেন। তো বিভিন্ন বিদেশি পর্যটক ভারতবর্ষে কোন কোন রাজার আমলে এসেছিলেন একটু তথ্য দেখে নিলাম। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন? ভিভিআই করবে। খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আজকের ক্লাসে রয়েছে। নাদির শাহ কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1793 সালে ভারতবর্ষ আক্রমণ করেন। কার সময়? মোহাম্মদ শাহের আমলে। মুঘল সম্রাট তখন ছিলেন কি মোহাম্মদ শাহ, যিনি রাজত্বপাঠ ভুলে আমোদ প্রমোদে ব্যস্ত থাকছেন, যে কারণে মোহাম্মদ শাহর অপর নাম হচ্ছে রঙ্গিলা বাদশাহ। তো তিনি এতটাই আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন বা ছিলেন যে সেই সুযোগ নিয়ে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন, কোহিনুর হীরা সমস্ত কিছু লুটে পুটে নিয়ে চলে যায়। দেখো কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ ভারতবর্ষে দেখব। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন এবং তিনি ছিলেন প্রথম মুসলিম ব্যক্তি যিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন। নেক্সট দেখো চেঙ্গিস খান 1221 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং তৈমুর লং দেখো 1398 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্য। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? এই গুরুত্বপূর্ণ কথাটি রচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বলেছিলেন? চারজন বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। একটা ব বেশি করেছে। দেখো বিখ্যাত ব্যক্তি এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ বই আমরা দেখে নেব। সুভাষচন্দ্র বসুর বই লেখা দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920 টু 1942। অরবিন্দ ঘোষ তিনি লিখেছেন দ্য লাইফ ডিভাইন। চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? এটা খুব ভিভিআই করবে। প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন তো রেখেছি, ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স, স্ট্র্যাটেজিকে। তো কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1899 সালে। তিলক মানে কি এখানে? বাল গঙ্গাধর তিলক। তো বাল গঙ্গাধর তিলক সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। বাল গঙ্গাধর তিলক 1881 সালে কেশরী নামে একটি মারাঠি ভাষায় সংবাদপত্র এবং মারাঠা নামে একটি ইংরাজি ভাষায় সংবাদপত্র চালু করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসে যে কেশরী পত্রিকা কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো 1893 সালে তিনি গণপতি উৎসব চালু করেছিলেন। এখান থেকেও প্রশ্ন আসে যে গণপতি উৎসব কে প্রচলন করেন কত সালে? সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক এবং 1893 সালে। এবং ঠিক তার 2 বছর পর 1895 সালে শিবাজি উৎসবও প্রচলন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভিভিআই করবে।
নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট সাপার বিখ্যাত একটি চিত্র, তো কে অঙ্কন করেছিলেন? প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং যে ধরনের প্রশ্নপত্র নিয়ে আসছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমনও পাবে এবং আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন এ, লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্র সেটি হচ্ছে দ্য লাস্ট সাপার। আর কি এঁকেছিলেন? বিখ্যাত মোনালিসা। 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার নিচের কোনটি? 4টি সাহিত্য পুরস্কারের নাম দেওয়া রয়েছে দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার, সরস্বতী সম্মান, ব্যাস সম্মান এবং জ্ঞানপীঠ পুরস্কার। কিন্তু এর মধ্য থেকে সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, জ্ঞানপীঠ পুরস্কার। দেয়া শুরু হয় কত সালে? 1965 সাল থেকে। প্রথম কে পান? প্রথম পান জি শঙ্কর কুরুপ। ওকে, এটাও পরীক্ষায় প্রশ্ন আছে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম দেখবো, কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং তাদের সূচনাকালগুলো দেখে নেব। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের উপর থেকে দেওয়া হয়, 1917 সাল থেকে দেওয়া শুরু হয়। অস্কার পুরস্কার চলচ্চিত্রের উপর দেওয়া হয়ে থাকে, 1929 সাল থেকে দেওয়া শুরু হয়। পরমবীর চক্র যুদ্ধক্ষেত্রে বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য দেওয়া হয়ে থাকে 1947 সাল থেকে। কলিঙ্গ পুরস্কার দেওয়া শুরু হয় বিজ্ঞানের জনপ্রিয়তার উপর থেকে, 1952 সাল থেকে দেওয়া শুরু হয়। সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য সম্মাননার উপর থেকে দেওয়া হয়, 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান এবং প্রযুক্তির উপর থেকে দেওয়া শুরু হয় 1958 সালে। তারপর দেখো রামান ম্যাগসেসে পুরস্কার জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল এবং কলার উপর থেকে দেওয়া হয়ে থাকে এবং এটিও এখানে লেখা হয়নি, 1958 থেকে দেয়া শুরু হয়। এবং জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের উপর থেকে দেওয়া হয় 1965 সাল থেকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাকরা নাঙ্গাল বাঁধ ভারতের বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, শতদ্রু। কোথায় অবস্থিত রয়েছে? হিমাচল প্রদেশে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বাঁধ দেখব, সেগুলো কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর একটু দেখে নেব। দেখো তেহেরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর এবং তেহেরি বাঁধ এটি হচ্ছে উচ্চতম। তারপর দেখো হীরাকুদ বাঁধ এটি হচ্ছে দীর্ঘতম, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর। তারপর দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ, এটা আমি বলে দিলাম বৃহত্তম। দেখো রাজ্যটা দেওয়া রয়েছে পাঞ্জাব। অ্যাকচুয়ালি ভাকরা নাঙ্গাল দুটো আলাদা আলাদা বাঁধ এবং দুটো বিভিন্ন রাজ্যে অবস্থিত। আমি হিমাচল প্রদেশও বলেছি, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব দুটো রাজ্যেতে অবস্থিত রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ। ঠিক আছে, ভাকরা এক জায়গায় অবস্থিত এবং নাঙ্গাল আরেক জায়গায় অবস্থিত, দুটো বাঁধ একত্রে হয়ে থাকে ভাকরা নাঙ্গাল বাঁধ। ঠিক আছে, তো এটা কোন নদীর উপর অবস্থিত রয়েছে? শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুর অবস্থিত রয়েছে ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর। কৃষ্ণ রাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে বরাকর নদীর উপর। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, গঙ্গা বদ্বীপ হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। যদি প্রশ্নটা আসতো পরীক্ষাতে যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি, তখন হয়ে যাবে মাজুলী দ্বীপ। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। ওকে, আসামে ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত রয়েছে মাজুলী দ্বীপ, যেটি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন?
গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, 5 বছর অন্তর। এবং এই অর্থ কমিশনের আর্টিকেল কত? পরীক্ষায় প্রশ্ন আছে 280, 280 নম্বর আর্টিকেলে অর্থ কমিশনের কথা বলা রয়েছে। 16 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার আর এক নাম কি? বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার অপর নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে গ্যাট, GATT। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে নাম ছিল গ্যাট। তো গ্যাটের ফুল ফর্ম কি দেখো, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তো গ্যাট প্রতিষ্ঠিত হয় কবে? 1 জানুয়ারি 1948 সালে কার্যকর হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। গ্যাটের কার্যালয় 1948 সালে জেনেভায় প্রতিষ্ঠিত হয় এবং 1995 সালে গ্যাটের পরিবর্তে আসে WTO। তো সেই জন্য বলা হচ্ছে কি WTOর অপর নাম গ্যাট। 17 নম্বর প্রশ্ন, কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়ে থাকে? ধরো কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বাড়াতে চাই, তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে আমরা কি তাপ বলবো? তো সেটাকে বলা হয়ে থাকে অপশন বি, তাপগ্রাহিতা বলা হয়ে থাকে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক বা ক্ষতিকারক? চারটি রশ্মি রয়েছে, তো সব থেকে ক্ষতিকারক অপশন ডি, গামা রশ্মি। 19 নম্বর প্রশ্ন, পানীয় জলে অতিরিক্ত ফ্লুওরিড ঘটায় নিচের কোন রোগটি হয়ে থাকে? পানীয় জলে অতিরিক্ত ফ্লুওরিড ঘটার ফলে নিচের কোন রোগটি ঘটে থাকে মূলত? সঠিক উত্তর হবে অপশন বি, ফ্লুরোসিস। ব্ল্যাক ফুট ডিজিজ কিসের জন্য হয়ে থাকে? আর্সেনিক। 20 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? এই প্রশ্নটা আমি আগেও পড়িয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং প্রায় এসে থাকে পরীক্ষাতে। চারটি অপশন রয়েছে, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম নাকি আয়রন। তো ক্লোরোফিলের কেন্দ্রে যে ধাতু বর্তমান থাকে সেটি হলো, মিলিয়ে নাও অপশন সি, ম্যাগনেসিয়াম, Mg। 21, ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দশকে? সবুজ বিপ্লব বলতে পারো ঘুরিয়ে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1960। এটি এসেছিল মূলত দ্বিতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়। সময়কাল 1961 থেকে 1965, তো হয়ে গেল 1960-এর দশকে। 22, টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ নিচের কোনটি? কতগুলো আমাদের সেক্টর রয়েছে বা ক্ষেত্র রয়েছে? সেক্টর যদি বলি, মূলত 3 রকম সেক্টর রয়েছে। একটা হচ্ছে কি প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো টার্সিয়ারি সেক্টরের অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার। ওকে, দেখো প্রাথমিক খাত যেটাকে বলে থাকি প্রাইমারি সেক্টর, সেখানে দেখো প্রাকৃতিক পণ্য আহরণ এবং ফসলের সংগ্রহের সাথে সম্পর্কিত রয়েছে। আর সেকেন্ডারি সেক্টরে ম্যানুফ্যাকচারিং বা কোম্পানি জাত যে সমস্ত পণ্য উৎপন্ন করা হয়ে থাকে ব্যবসার মাধ্যমে, সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। নেক্সট দেখো 23, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে? পশ্চিমবঙ্গের কোন পোর্টটিকে ড্রাই পোর্ট বলা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা। 24, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো নিচের কোনটি? ভিভিআই করো। চারটি নদীর নাম রয়েছে। তো পশ্চিমবঙ্গের পূর্বতম নদীর নাম কি? পরীক্ষাতে এসেছিল এটা। সঠিক উত্তর হবে অপশন এ, সংকোষ। নেক্সট দেখো 25, ভারতের সংবিধান দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে? নিচের কোন দিনটিতে ভারতের সংবিধান দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে নভেম্বর। কেন? 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়। 26শে জানুয়ারি 1950 সালে কি হয়? সংবিধান কার্যকর হয়। তো যে কারণে 26শে নভেম্বর সংবিধান দিবস আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 25শে জানুয়ারি কি? ভোটার দিবস। 26, তারিক-ই-ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিয়াউদ্দিন বারানি হয়ে যাবে তারিক-ই-ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা। দেখো কিছু ঐতিহাসিক বই এবং তাদের লেখক সম্পর্কে একটু তথ্য দেখে নেবো। দেখো তুজুকি বাবর বা বাবর নামা বলা হয়ে থাকে এটাকে অনেক সময়, বাবর নামা, তো সেটা লিখেছেন বাবর। তহকক-ই-হিন্দ লিখেছেন আল-বিরুনি। সফরনামা লিখেছেন ইব্রাহিম কায়ুম। আচ্ছা, এখান থেকে বলে রাখি, সফরনামা একই নামে দুটো বই দুজন লিখেছেন, এক হচ্ছেন ইব্রাহিম কায়ুম, আর আমি একটা লিখে দিয়েছি, আর একটা কি, আরেকজনকে ইবন বতুতা। ঠিক আছে, দুটোই মনে রাখবেন। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। অন্নদা মঙ্গল লিখেছেন ভরতচন্দ্র রায়গুণাকর এবং কথাশরীর সাগর লিখেছেন সোমদেব। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখলাম। নেক্সট দেখো 27, জালালউদ্দিন মঙ্গরবাণী কে ছিলেন? কোথাকার শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গরবাণী? আজকের ক্লাসে ইতিহাস থেকে একটু বেশি বেশি প্রশ্ন উত্তর রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, খোয়ারিজম এবং খিবারের শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গরবাণী। 28, ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? নিচের কোন রাজ্যে? এটাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করতে পারো। সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, মনে রাখবে 1898 সাল চাপেকর ব্রাদার্স, চাপেকর ভ্রাতৃদ্বয়, ঠিক আছে, এই দুইজন ব্যক্তি ইংরেজ হচ্ছে একজন ইংরেজকে হত্যা করে দিয়েছিলেন। তো এই হত্যার মাধ্যমেই প্রথম হচ্ছে পলিটিক্যাল হত্যা বলা হয় তাকে, প্রথম রাজনৈতিক হত্যা, এবং যার ফলে এই যে প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা মহারাষ্ট্র ঘটে, তারপরে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে দেখা যায়, অনুশীলন সমিতি তৈরি হয়ে যায় 1902 সালে। ঠিক আছে, বিভিন্ন বিপ্লবী সংস্থার সূচনা হয় এক এক করে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? সঠিক উত্তর অপশন বি, বাংলাতে। 30 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত রয়েছে? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি অবস্থিত রয়েছে অপশন এ, লাহোর। আর কাবুলে অবস্থিত রয়েছে কার? বাবর। ঠিক আছে, বাবরের অবস্থিত রয়েছে কাবুলে। মনে রাখবে মুঘল মাত্র দুইজন সম্রাটের যে সমাধি সেটা ভারতের বাইরে রয়েছে, এক জাহাঙ্গীর, সেটা হচ্ছে পাকিস্তানের লাহোর, আর আরেকটা হচ্ছে বাবর, সেটা হচ্ছে কাবুলে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
বহুবার করিয়েছি, এটাও তোমাদের জানা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি মণিপুরে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও এই লোকটাক হ্রদের উপরেই অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 32, আরাবল্লী হলো প্রাচীন কি ধরনের পর্বত? তো সঠিক উত্তর হবে অপশনে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত আমরা কাদের বলি? মাটিতে ভাঁজ পড়ে পড়ে যে পর্বতের সৃষ্টি হয়ে থাকে তাকে আমরা ভঙ্গিল পর্বত বলি। আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, আর নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি, সেটা হচ্ছে হিমালয়। নেক্সট 33, পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত সেটি হলো নিচের কোন নদী? তো সঠিক উত্তর হবে অপশন সি গোদাবরী নদীর সাথে সম্পর্কিত রয়েছে পোলাভরম প্রজেক্ট। 34, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হলো নিচের কোনটি? হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। সঠিক উত্তর হবে অপশন বি তেহেরি বাঁধ, ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 35, খড়িত পদার্থের ভান্ডার বলা হয় নিচের কোনটিকে? নিচের কোন কোষ সংজ্ঞাণুকে খড়িত পদার্থের ভান্ডার বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি গলগি বডিকে। রাইবোসোমকে কি বলা থাকে? কোষের প্রোটিন ফ্যাক্টরি। ওকে, লাইসোজোমকে কি বলা থাকে? আত্মঘাতী থলি। নেক্সট দেখো 36, অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? নিচের কোন অঙ্গে? দেখো প্রশ্নপত্র তো দেখছি, সাথে আমি কিন্তু এক্সট্রা নোটস লিখিয়ে দিচ্ছি, অলরেডি লেখা রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, প্র্যাকটিস কিন্তু খুব ভালোভাবে হবে। সঠিক উত্তর হবে অপশন বি যকৃতে। 37, মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? সঠিক উত্তর হবে অপশন বি 3 জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের। কি কি? দেখো, প্রধান লালা গ্রন্থির 3 জোড়া হলো প্যারাটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাব লিঙ্গুয়াল গ্রন্থি, অর্থাৎ দুটো করে থাকে। তো 3 জোড়া গ্রন্থি রয়েছে, কি কি? প্যারাটিড, সাব ম্যান্ডিবুলার এবং সাব লিঙ্গুয়াল। প্যারাটিড গ্রন্থিগুলি লালা গ্রন্থির মধ্যে বৃহত্তম এবং মুখের পিছনের দিকে ম্যান্ডিবলের উপরে গালে অবস্থিত থাকে। সাব ম্যান্ডিবুলার গ্রন্থিগুলি প্রায় আখরোটের আকারের এবং মুখের তলায় অবস্থিত থাকে, এবং সাব লিঙ্গুয়াল গ্রন্থিগুলি সব থেকে ছোট হয় এবং জিহ্বার নিচে অবস্থিত থাকে। নেক্সট দেখো 38, গবলেট কোষ কোথায় থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ ক্ষুদ্রান্তে আমরা গবলেট কোষ দেখতে পেয়ে থাকি। 39 দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? ভেবে দেখো কয়টি রয়েছে। একদম পাশেই বাংলাদেশ, উপরে নেপাল এবং ভুটান। তো টোটাল কতগুলো? অপশন বি 3টি। আর যদি বলে পশ্চিমবঙ্গের সাথে কতগুলো রাজ্যের সীমানা রয়েছে, তখন হবে 5টি। কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়? অর্থাৎ
রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সঠিক উত্তর হবে অপশন এ 2005 সালে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এখান থেকে বহু প্রশ্ন কমনও পাবে। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজ